শিকদার নিবাসের পশ্চিম পুকুরঘাটে বসে মারিদ, হাতে যান্ত্রিক ফোন, ভিডিও কলে কথা বলছে রাদিলের সঙ্গে। রিফাত যেমন মারিদের ফুফাতো ভাই হয়, ঠিক তেমনই রাদিলের সঙ্গেও সৈয়দ বংশের একটা আত্মীয় সম্পর্ক আছে। রাদিলের নানি কামরুন্নাহার মারিদের দাদা সৈয়দ শাহর আপন বোন ছিলেন। রাদিলের মা হীরা শেখ মারিদের বাবা মাহবুব আলমের আপন ফুফাতো বোন হওয়ার সুবাদে রাদিল ছোটোবেলা থেকেই মারিদের বাড়িতে আসা যাওয়া করত। সম্পর্কের বাইরে রিফাত, মারিদ, রাদিল তিনজন ঘনিষ্ঠ বন্ধু। রিফাত রাদিল ঢাকা মেডিকেলে পড়লেও মারিদ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। পড়াশোনার বাইরে দিনের ঘনিষ্ঠতা চোখে পড়ার মতন। রাদিল ফোনে ওপাশ থেকে গমগমে গলায় বলল, অপরিচিতা মেয়েটিকে এখনও শনাক্ত করতে পারিসনি তোরা? মারিদ উত্তর দেওয়ার আগেই পাশে বসা রিফাত হইচই করে মারিদের থেকে ফোন টেনে বলল, হ ভাই, কী মেয়ে শনাক্ত করব আমরা? আতঙ্কে জান শেষ। এই বাড়ির মানুষ কথা বলার আগেই দা ছুরি নিয়ে দৌড়ায়। কাল থেকে কলিজা হাতে নিয়ে বসে আছি। কোন সময় জানি ভয়ে কলিজা আমার লাফিয়ে নিচে পড়ে যায়, আল্লাহ জানে। ভাবছিলাম এবার থানচিতে এসে বিয়েটা সেরে ফেলব, কিন্তু শ্বশুরবাড়ির দা ছুরি দেখেই কুপকাত হয়ে গেলাম। বিয়ের প্ল্যানিংও ক্যান্সেল করতে হবে এদের জ্বালায়। মারিদ, রাদিল দুজনেই বিরক্ত রিফাতের আহাজারিতে। হাসিব দূরে দাঁড়িয়ে, সেও রিফাতের কথায় সহমত। রাদিল বিরক্ত গলায় বলল, তুই ডাক্তার হলি কিভাবে রিফাত, এত ছোট কলিজা নিয়ে? রোজ অপারেশন, মানুষ কাটাকাটি করতে তোর ভয় হয় না? অথচ সামান্য কয়েকটা মানুষের দা ছুরি দেখে জবুথবু হয়ে যাচ্ছিস। রাদিলের কথায় রিফাত বিদ্রুপ করে বলল, আমার ডাক্তার হওয়ার সাথে বর্তমান পরিস্থিতি তোর এক মনে হলো? আমি কি অপারেশন থিয়েটারের মানুষ মারি যে ভয় পাব? তখন আমার অঙ্গে ভঙ্গি থাকে ভিন্ন। আমি মানুষের জীবন বাঁচাতে তাকে কাটি, মানুষ মারতে নয়। তাছাড়া সেখানে আমার জানে রিস্ক থাকে না, আমি নিরাপদ। কিন্তু এখানে কাহিনী ভিন্ন, তুই বুঝবি না ভাই, দূরে আছিস তো তাই নিরাপদ। রাদিল শান্ত স্বরে রিফাতকে বুঝাতে চেয়ে বলল, রিফাত, তোর হইচইয়ে মারিদ কিন্তু ধরা পড়ে যাবে। প্লিজ আপাতত পরিবেশটা শান্ত রাখ। তাছাড়া হাসান মেম্বার বাড়ির লোক তোদের উপরে তো আর আক্রমণ করছে না। তারা নিশ্চয়ই কোনো বিপদে কিংবা সংঘাতে পড়ে তলোয়ার হাতে তুলে নিয়েছে। মানুষ যখন খুব বেশি বিপদে পড়ে যায়, তার জন্য যখন কোনো পথ খোলা থাকে না, একেবারে দেওয়ালে পিঠ ঠেকে যায়, তখন মানুষ অস্ত্র হাতে তুলে নেয়, হয় মরতে নয় হয় মারতে। আমারও মারিদের মতন মনে হচ্ছে এই বাড়ির মানুষ কোনো বেড়া জালে আটকে। তুই হইচই না করে পরিস্থিতি বোঝার চেষ্টা কর। মারিদকে ওর কাজ করতে দে। অপরিচিতা মেয়েটাকে চেনা দরকার। এত কষ্ট করে তীরে এসে নৌকা ডোবালে হবে না রিফাত। তোর হইচই কিন্তু মারিদকে বিপদে ফেলবে, বুঝেছিস? মারিদ, রাদিল, রিফাত তিনজনই অত্যন্ত মেধাবী আর কর্মমুখী ছেলে। মারিদ, রাদিল একটু সিরিয়াস ধরনের মানুষ হলেও রিফাত একটু ফান টাইপের মানুষ। রিফাত সবসময় হাসি ঠাট্টায় সব কিছু উড়িয়ে দিলেও তাকে যখন কোনো কিছু নিয়ে বোঝানো হয়, তখন সে মারিদ, রাদিলের মতনই সিরিয়াল হয়ে যায়। এই যেমন এখন হলো। রিফাত সিরিয়াস হওয়া ভঙ্গিতে বলল, আচ্ছা ওকে, মারিদকে আমি বিপদে ফেলবো না, চুপ থাকবো। তবে যদি হাসান মেম্বারের ছোট মেয়ে নূরজাহান মারিদের অপরিচিতা না হয়, তাহলে কিন্তু সে আমার ভাগে আসবে রাদিল, সে আমি কথা বলেই রাখছি। কিন্তু আমি নূরজাহানকেই বিয়ে করব। শালা, তোর কটা বয়ফ্রেন্ড লাগে? রিফাত বেশ সিরিয়াস গলায় বলল, গার্লফ্রেন্ড চাইলে মানুষ অনেককেই বানাতে পারে, তবে বউ কিন্তু একটাই হয়। মারিদ তোর বক বক সহ্য করছে কারণ ও এখনও চিনতে পারছে না হাসান মেম্বারের কোন মেয়ে মারিদের অপরিচিতা হয়। একবার যদি মারিদ চিনতে পারে আর কোনো ক্রমেই যদি নূরজাহান মারিদের অপরিচিতা বের হয়, তাহলে তোর রক্ষা আমিও করতে পারবো না রিফাত, দেখিস। তুই ভাই হিসাব করে কথা বলিস। রিফাত আর চোখে মারিদের দিকে তাকালো। দেখলো মারিদ অন্যমনস্ক হয়ে তাকিয়ে আছে অন্যদিকে। রিফাত মারিদের দৃষ্টি অনুসরণ করে দেখল অদূরে মাথায় ওড়না পেঁচিয়ে বাবার পায়ে তেল মালিশ করছে নূরজাহান। পাশেই তারানুর বেগম বসে পান চিবোচ্ছে। এখন দুপুর 1টা।
সকালের ঘটনায় হাসান মেম্বারের উপরে গাড়ি পড়ায় তিনি কপালে ব্যথা পেয়েছিলেন। তাছাড়া তেমন কোনো ক্ষতি হয়নি কাদামাটির উপরে পড়ায়। বাম পাটা হয়তো মুচকে গেছে, যেটা এখন নূরজাহান তেল মালিশ করে দিচ্ছে সেটা। তবে মারিদের ধারণা মতে তখন সবচেয়ে বেশি ব্যথা নূরজাহান মেয়েটি পেয়েছিল। গাড়ির পেছনের চাকা নূরজাহানের কোমর ও পায়ের উপরে পড়েছিল। সেই সূত্রে বলা যায় নূরজাহান মেয়েটি ব্যথা পেয়েছিল সবার থেকে বেশি। অথচ অদ্ভুত বিষয় হচ্ছে এই বাড়ির কেউ নূরজাহান মেয়েটাকে নিয়ে চিন্তিত দেখালো না, আর না ডাক্তার দেখানোর প্রয়োজন মনে করল। ডাক্তারি ফার্স্ট এইড বক্স হাসান মেম্বারের বাড়িতে থাকায় রিফাত তাতে চিকিৎসা চালালো হাসান মেম্বার, আসনুর, এমনকি অটোরিকশা চালক রশিদেরও। অথচ কেউ নূরজাহানের কথা বলল না, হাসান মেম্বার ছাড়া। তিনি বারবার নূরজাহানকে জিজ্ঞেস করছিলেন কোথাও ব্যথা পেয়েছে কিনা। নূরজাহানের ঠোঁটের কোণায় শুকিয়ে যাওয়া কাটা দাগটা দেখে মারিদের মনে হয়েছে এটা দুর্ঘটনায় পাওয়া তাজা ব্যথা নয়, এটি অন্য সময় পাওয়া আঘাত ছিল। মারিদ বেশ করে চেয়েছিলেন নূরজাহান মেয়েটির চিকিৎসা চলুক, কিন্তু সে আগ বাড়িয়ে কথা বলেনি এই নিয়ে। বিষয়টা দৃষ্টিকটু দেখাবে তাই। রিফাত অন্যমনস্ক মারিদের বাহু ঝাঁকিয়ে বলল, এই মারিদ, ওখানে কি দেখিস? মারিদ স্বাভাবিক হলো, চকিত হাতের ফোনটার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ বল। মারিদের অন্যমনস্ক মনোভাব বুঝে রাধিল বলল, ঢাকা কবে ফিরবি? কাল। কাল চলে আসলে আজকের ভেতরে খুঁজে বের করতে পারবি কি অপরিচিতাকে? আসনুন নাকি নূরজাহান? তোর কি মনে হয় মারিদ, আসলে কে অপরিচিতা? কারো কথায় তোর সন্দেহ হয়? কণ্ঠ পরিচিত লাগে? মারিদ বেশ স্বাভাবিক ন্যায় বলল, আমাদের ফোনে কথা হতো আরও বছরখানেক আগে। আমি ফোনের কণ্ঠের মেয়েটির সাথে বাস্তবের আসনুর নূরজাহান দুজনকেই গুলিয়ে ফেলছি। হাসান মেম্বারের দুই মেয়ের কণ্ঠ আমার কাছে একই মনে হচ্ছে, সেজন্য শনাক্ত করা কঠিন লাগছে। আচ্ছা, এমনও তো হতে পারে যে হাসান মেম্বারের কোনো মেয়েই তোর অপরিচিতা না, আর সেই জন্য তুই আসনুর নূরজাহান কাউকেই চিনতে পারছিস না। তোর অপরিচিতা হলে তো মেয়েটিও তোকে চেনার কথা। যেহেতু তোকে কেউ চিনতে পারছে না, তাই ধরে নেওয়া যায় ওরা কেউ তোর অপরিচিতা না। মারিদ সম্মতি দিয়ে দৃঢ় গলায় বলল, হতে পারে, তবে সেটাও আমি নিশ্চিত হতে চাই যে ওরা কেউ আমার অপরিচিতা নয়। তানিয়া মেয়েটা যেহেতু আমাকে এই ঠিকানায় পাঠিয়েছে, তার মানে এখানে কিছু তো একটা আছে। হয় আমার অপরিচিতা, নয়তো অন্য কিছু। তবে এখান থেকে আমি খালি হাতে ফিরে যাব না, এতটা দৃঢ় বিশ্বাসে বলতে পারি। যদি তানিয়া মেয়েটা তোকে মিথ্যে ঠিকানা দেয় তাহলে আবার মুখোমুখি হব তানিয়ার। আমি জানি তানিয়ার কাছেই আমার অপরিচিতার সন্ধান আছে। মারিদের কথায় রাদিল খানিকটা চিন্তিত ভঙ্গিতে বলল, অপরিচিতাকে খুঁজে পেলে কি করবি, কিছু ভেবেছিস? মারিদ নিশ্চুপ। সে অপরিচিতাকে খুঁজে পেলে কি করবে তা সে নিজেও জানে না। মারিদ শুধু জানে তার অপরিচিতাকে দরকার, খুব দরকার। দুপুরের সময় মারিদের খাওয়ার জন্য হাসান মেম্বারের কাজের ছেলে মান্না এসে ডেকে গেছে। রিফাত, হাসিব দুজন মান্নার সাথে গিয়েছে খেতে। মারিদ আসছি বলেও পুকুরঘাটে বসে মাথায় এলোমেলো চিন্তার দলা পাকাচ্ছে। মারিদ শান্ত গভীর পুকুরটির দিকে তাকিয়ে এক দৃষ্টিতে। বিস্তর পুকুরের 4টি ঘাট চারপাড়ের আছে। মারিদ শিকদার বাড়ির দুপুর ঘাটে বসে, বাকি 3টার একটা খালি, বাকি 2টোতে মানুষ দেখা যাচ্ছে। 2-1জন করে গোসল কিংবা থালা বাসন ধুচ্ছে। তবে সকলের চাউনি এই ঘাটের মারিদের উপরে। যবে থেকে মারিদ এই ঘাটে এসেছে বসেছে, অপর ঘাটের মানুষগুলো বারবার মারিদের দিকে তাকাতে দেখেছে। কেউ বা আবার আঙুল তুলে মারিদকে দেখিয়ে সরাসরি কান্নাঘুষো করছে। মারিদ বোঝে না সবার এত কৌতূহল কেন এই শিকদার নিবাসকে নিয়ে। কি এমন আছে এই হাসান মেম্বারের বাড়িতে যা সকলের জন্য আতঙ্কের কারণ? কই, মারিদের তো একবারের জন্য মনে হয়নি এই বাড়ির মানুষগুলো বিপজ্জনক, ক্ষতিকর। বরং মনে হয়েছে এই বাড়ির মানুষগুলো অত্যন্ত ভালো।
নাকি মারিত কোথাও ভুল করেছে ভাইকে, নাকি মারিত কোথাও ভুল করেছে দেখতে। খালি খালি মারিত এই বাড়িতে যা দেখছে সেসব কাগজের ফুলের মতন মিথ্যে, বানোয়াট। চিন্তিত মারিতের মাথায় শিরা দপদপ করল কিলবিলিয়ে। সে জীবনে কখনো এত ধলকধাঁধায়, এত গোলকধাঁধায় ফাঁসেনি যতটা অপরিচিতা খোঁজে এসে আটকে যাচ্ছে। এই বাড়িতে যদি মারিতের অপরিচিতা সত্যিই থাকে, তাহলে মারিতকে চমকে দেওয়ার মতো নিশ্চয়ই কোনো কাহিনী আছে এই বাড়িকে ঘিরে। মারিতের সবচেয়ে বেশি যাকে অদ্ভুত লাগে সে হলো নূরজাহান। মেয়েটি সুন্দরের চেয়ে মায়াবতী বেশি, থমকে যাওয়ার মতন অপরূপা, তেমনি অদ্ভুত। আসনুর শ্যামকন্যা সুন্দর। ফোনে অপরিচিতার বিবরণ দেওয়া অনুযায়ী আংশিক মিলে যায় আসনুরের সাথে। কাল মারিতকে ঢাকা ফিরতে হবে। ব্যবসা ফেলে হঠাৎ এইভাবে টাকা, কাল মারিতকে ঢাকা ফিরতে হবে। ব্যবসা ফেলে হঠাৎ এইভাবে কোথাও থাকা যায় না। তাছাড়া হাসিব মারিতের সাথে রয়েছে, সেই জন্য ঘন্টায় ঘন্টায় কাজের সাইড থেকে কল আসছে। মারিত কাল ঢাকা চলে গেলে মেয়ে দুটোর শনাক্তকরণের জন্য ওকে পুনরায় এই থানচিতে আসতেই হবে। নতুন বাহানা বানানো যাবে না, পুরাতনটা দিয়ে কাজে লাগাতে হবে। তাছাড়া মারিতের এতটা অর্থ সম্পদ আছে যে থানচিতে একটা কেন 10টা হাসপাতাল বানালেও তার টাকা ফুরাবে না। আপাতত অপরিচিতার খোঁজে বারবার তাকে এই গ্রামে আসতে গেলে অবশ্যই মারিতকে একটা হাসপাতালের প্রজেক্ট শুরু করতে হবে বাহানা হিসাবে। এই বিষয়টা নিয়ে সে সারা রাত ভেবে এই সিদ্ধান্ত নিয়েছে। হাসান মেম্বারকে কথা জানিয়ে সে এই বাড়িতে আসা যাওয়ার একটা রাস্তা করবে। মারিতের মনস্তাত্ত্বিক ভাবনায় হঠাৎ বিঘ্ন ঘটিয়ে ফের হাতে যান্ত্রিক ফোনটি বেজে ওঠাতে মারিত ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখল ওদের বাড়ি থেকে ফোন। মারিতের মা সালাম করে দিয়ে আস্তে আস্তে, মারিতের মা সালমা সৈয়দ কল করেছে ভেবে হাসান মেম্বারকে কথা জানিয়ে সে এই বাড়িতে আসা যাওয়ার একটা রাস্তা করবে। মারিতের মনস্তাত্ত্বিক ভাবনায় হঠাৎ বিঘ্ন ঘটিয়ে ফের হাতে যান্ত্রিক ফোনটি বেজে ওঠাতে মারিত ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখল ওদের বাড়ি থেকে ফোন। মারিতের মা সালমা সৈয়দ কল করেছে ভেবে মারিত ফোনটি রিসিভ করতেই ভিডিও কলে ভাসল সুখের ক্লান্ত ঘামমাখা মুখটা। বেশ অভক্তিতে বলল সুখ, রাদিল ভাই আমাকে খুব ডিস্টার্ব করে ভাই। আমার পরীক্ষা কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে থাকে বখাটে ছেলেদের মতো, আমাকে উত্ত্যক্ত করে। ওনার বাইকের পিছনেও আমাকে ওঠাতে চায়। তুমি এর একটা বিচার করো ভাই। রাদিল ভাই কেন আমাকে বারবার ডিস্টার্ব করবে বলো? বেশ রাগ নিয়েই কথাগুলো বলল সুখ। মারিত কপাল কুঁচকে সুখের মুখের দিকে তাকায়। মাত্র পরীক্ষা দিয়ে হল থেকে বাসায় ফিরে হয়তো মারিতকে বিচার দিতে ফোন নিয়ে বসে গেছে। গায়ে সাদা ড্রেসটাও পরিবর্তন করেনি। তবে রাদিলের বিরুদ্ধে কথাগুলো মারিতের বিষয় হয়েছে কিনা কে জানে। মারিত তখনই ছোট্ট উত্তরে বলল, আচ্ছা বিচার করব নে। মারিতের সম্মতিতে সুখ হই হই করে বলল, শুধু বিচার না ভাই, ভালো মতন বিচার করবে, বুঝেছ? এমন বখাটে ডাক্তার কেন হলো সেটা জিজ্ঞেস করবে আগে। ওনার ঘরে বোন নেই বলে অন্যের বোনকে ডিস্টার্ব করবে, সেটা তো অন্যায়। এমন হলে রাদিল ভাই বিয়ে করে নিলেই তো হয়। মারিত তীক্ষ্ণ চোখে সুখের দিকে তাকিয়ে সন্দিহান গলায় বলল, কাকে বিয়ে করবে, তোকে? মারিতের কথায় সুখ লজ্জা কিংবা থতমত খাওয়ার কথা ছিল, কিন্তু চঞ্চল সুখের মাঝে তার কিছুই দেখা গেল না। উল্টো মারিতের কথায় ঘুরিয়ে পেঁচিয়ে তাল দিয়ে বলল সুখ, যদিও আমি আমার বিয়ের কথা বলিনি, তবে তোমরা যখন যাচ্ছ তখন আমার কোনো আপত্তি নেই বিয়েতে। এমন বখাটে ডাক্তারকে না হয় কষ্ট মষ্ট করে তোমাদের মুখের দিকে তাকিয়ে মানিয়ে নেব, কিন্তু তারপরও তুমি বলে দিও তোমার বখাটে ডাক্তার বন্ধুকে যেন আমি বড় না অবধি অন্য কোথাও মুখ না মারে। কথাটা বলেই ফট করে কল কেটে দিল সুখ। সুখের রাদিলের প্রতি অন্যরকম দৃষ্টিভঙ্গি ব্যাপারটা সে রাদিলের দেশে ফেরার পর থেকে লক্ষ্য করছিল। সুখ একটা খোলা বইয়ের মতো চাইলেই পড়া যায়।
কিন্তু রাদিলের মনে কি চলে বোঝা মুশকিল। রাদিল সুখের এসব বিষয়ে যে আগ্রহী তেমনটা নয়, বরং রাদিলের আচরণে স্পষ্ট সে সুখকে পছন্দ করে না। এখন রাদিল কাকে পছন্দ করে সেটাও মারিত কখনো জিজ্ঞেস করেনি, আর না রাদিল কখনো নিজে থেকে বলেছে আসবে। এই ছেমরা, বাড়ি কোনখানে তোমার? এই বাড়িতে কার আত্মীয় লাগো তুমি? কান থেকে ফোন নামাতে একটা ভারী গলা শুনল। মারিত পাশে তাকাতে দেখল কিছু দূরে দাঁড়িয়ে একজন মধ্যবয়স্ক মহিলা, কিছু মুখভঙ্গি তীক্ষ্ণ। মারিত সাবলীল গলায় উত্তর দিয়ে বলল, আমি এই বাড়ির কারো আত্মীয় নয় যাচ্ছি। হাসান মেম্বারের বাড়িতে আমার একটা প্রজেক্টের কাজ চলছে। হাসান মেম্বারের বাড়িতে আমার একটা প্রজেক্টের কাজে উঠেছি। মারিতের কথায় মহিলাটির মাঝে একটা বিচলিত ভাব দেখা গেল, যেন তিনি খুব লুক্কায়িত কিছু মারিতকে বলতে চান। মহিলাটি আশেপাশে তাকিয়ে ক্ষীণ স্বরে বলল, শোনো ছেমরা, এই কামেই যে এই বাড়িতে আইয়া থাহো তাড়াতাড়ি পলাইয়া যাও। যে কামেই এই বাড়িতে আইয়া থাকো তাড়াতাড়ি পলাইয়া যাও। তুমি এখনও জানো না এই বাড়ি হইল অভিশপ্ত বাড়ি। গ্রামের মানুষ এই বাড়িরে রাক্ষসী বাড়িও কয়। এখনও সময় আছে পোলা, জান লইয়া তাড়াতাড়ি পালাও, নইলে এ বাড়ি ও বাড়ি তোমার করে গিল্লা খাইবে। মারিতের দৃষ্টি তীক্ষ্ণ, কপাল কুঁচকে তাকালো মধ্যবয়স্ক মহিলাটির দিকে। এখানে আসার পর থেকে মারির দুই দলের সাক্ষাৎ পেয়েছে এই বাড়িটিকে ঘিরে। একদল হাসান মেম্বারের বাড়িকে ভালো বলছে, আবার অন্য দল প্রচণ্ড খারাপ। মারিত বুঝতে পারছে না কোন গাড়ি থেকে এনেছে, মারিত বুঝতে পারছে না কোন দল সঠিক। আসলেই হাসান মেম্বারের পরিবার ভালো নাকি খারাপ? কি হইল পোলা, কি ভাবতাছ? আমার কথা হনো নাই, আমার কথা হনো, ভালাই থাকতে পালাই যাও। এই বাড়ির মানুষের রহস্য তুমি জানো? এই বাড়িতে লাশ। কথা বলতে বলতে হঠাৎ থেমে যায় মধ্যবয়স্ক মহিলাটি। মারিত মহিলাটিকে চলে যেতে দেখে গলা উঁচিয়ে পিছন ডাকল, চাচি কোথায় যাচ্ছেন? কথাটা তো শেষ করে যান চাচি। মহিলাটি মারিতের ডাক উপেক্ষা করে দ্রুত পদে হেঁটে পালিয়ে গেল। কিন্তু পাশ থেকে শোনা গেল আশনুরের ডাক, আপনি কাকে ডাকছেন? কে কথা শেষ করে যাবে? মারিত আশনুরকে দেখতে পেয়ে মনে হলো তখনকার মধ্যবয়স্ক মহিলাটি হয়তো আশনুরের সামনে ওইভাবে কথার মাঝে পালিয়ে গেছে। কিন্তু মহিলাটি মারিতকে তখন কি বলতে চেয়েছিল সেটা শোনার জন্য মারিতের মনে খানিকটা কৌতূহল জাগলেও দমে গিয়ে আশনুরকে বলল, একজন বয়স্ক মহিলা এসেছিল, আবার চলেও গেল। আশনুর মহিলাটির দিকে তাকিয়ে চেনার চেষ্টা করে বলল, চলে গেল কেন? হয়তো আপনাকে দেখে। আশনুর বেশ অবাক চোখে মারিতের দিকে তাকিয়ে বলল, আমাকে দেখে? আমারও তো তাই মনে হলো। আশনুর হঠাৎ প্রসঙ্গ পাল্টে বলল, আচ্ছা চলুন, খাবেন। মারিত জায়গা ছেড়ে উঠল না, বরং আশনুরের সাথে কথা চালিয়ে বলল, আচ্ছা আপনি একবার শুদ্ধ ভাষা অন্যবার আঞ্চলিক ভাষায় কথা বলেন কেন? আশনুর সুন্দর হেসে জবাব দিয়ে বলল, আমরা মানুষভেদে শুদ্ধ অশুদ্ধ কথা বলি। পরিবারের মানুষ ছাড়া বাইরের কারোর সাথে আমরা আঞ্চলিক ভাষায় কথা বলি না, সেই জন্য আপনাদের সাথে সব সময় শুদ্ধ ভাষায় কথা বলা হয়। আপনারা কি সবাই শুদ্ধ ভাষায় কথা বলেন? দাদি আর আম্মা বাদে বলতে পারেন আমরা সবাই কম বেশি শুদ্ধ ভাষায় কথা বলি। আমাদের ঘরে যে দুটো ছেলে মেয়ে দেখছেন, নুহাস আর তুতুল, ওরা আমার বড় ভাইয়ের সন্তান। আমরা সবাই বাড়িতে গিয়ে ওদের সাথেও শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করি, কারণ আমরা যা বলবো ও তাই শিখবে, সেই জন্য। মারিত ফের আরেকটা প্রশ্ন করে বলল, আচ্ছা আপনার বাবা বাদে আপনার কোনো ভাইদের দেখলাম না তো, সেটা কেন? আশনুর মাথার কাপড়টা টেনে বলল, আমার বড় ভাই
আমার বড় দুই ভাই মাস্টার্স কমপ্লিট করে ব্যবসা করে, সেই জন্য ওনাদের তেমন একটা বাড়িতে পাওয়া যায় না। বড় ভাইয়ের বউ বাচ্চা আছে বলে উনি সপ্তাহে শুক্রবার আসার চেষ্টা করেন, কিন্তু মেজো ভাই 3 মাস অন্তর অন্তর আসে। ছোট ভাই আহাদ, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে পড়াশোনা করছে। আর আমি আহাদ, যমজ। আমি থানচি শহরের একটা কলেজে অনার্স করছি, 4র্থ বর্ষে আছি। এতটুকু বলে আসনুর থেমে যেতে মারিত ফট করে নূরজাহানের প্রসঙ্গ টেনে বলে, আর আপনার ছোট বোন নূরজাহান, সে কিসে পড়ে? মারিতের প্রশ্নেই আসনুর ম্লান হেসে উত্তর দিল, নূরজাহান এই বছর ইন্টার ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষা দেবে। আসলে ওর মাঝে কয়েক বছর পড়াশোনা গ্যাপ যাওয়ায় ওর পড়াশোনায় আমাদের থেকে পিছনে পড়েছে। তবে ছাত্রী হিসাবে কিন্তু চমৎকার, অত্যন্ত মেধাবী আর বুদ্ধিমতী। ওর সাথে কখনো কথা হলে বুঝতে পারবেন। আজ সকালেই মারিদ আসনুরকে দেখেছিল নূরজাহানের সঙ্গে আলাপ আচরণ করতে, কিন্তু এখন আসনুরকে নূরজাহানের প্রশংসা করতে দেখে মারিদ খানিকটা কপাল কুঁচকাল। তার তখন মারিদের মনে হয়েছিল হয়তো কোনো কারণে আসনু নূরজাহানকে পছন্দ করে না, কিন্তু এখন মনে হচ্ছে ব্যাপারটা অন্য কিছু। আসনুরের এমন দুমুখ আচরণ কেন? মারিদ অন্য প্রসঙ্গে বলল, আপনাদের বাড়িটা সুন্দর, গ্রামটাও সুন্দর, কিন্তু ঘোরা হলো না। আপনি চাইলে কাল ঘুরে যেতে পারেন। কাল আমরা ঢাকায় ফিরে যাব। কেন? কাজ পেলে এসেছি, যাওয়া জরুরি, তবে আবার আসব। ও আচ্ছা। তারপরে কয়েক সেকেন্ড নীরবতা। মারিদ আসনুরের মাঝে মাঝে অপরিচিতার খোঁজ করল। মারিদের সাথে ফোনে কথা বলা অপরিচিতার সাথে কি আসনুরের কণ্ঠের মিল আছে? আসনুর নীরবতা ভেঙে বলল, আপাকে বলে দেব আজ বিকেলে যেন আপনাদের নিয়ে আমাদের গ্রামের পথে ঘুরতে বের হয়। আঙ্কেল তো অসুস্থ। তাহলে মাম্মাকে বলে দিব আপনাদের নিয়ে যেতে। আচ্ছা চলুন, এখন চলুন। কোথায়? খাবেন না? জি চলুন। দুপুরের খাওয়ার টেবিলে মারিদ, রিফাত, হাসিব, হাসান শিকদার, তারানুর বেগম একত্রে গোল করে বসে। আসনুর 5 বছরের নুহাসকে হাতে তুলে খাইয়ে দিচ্ছে তারানুর বেগমের পাশাপাশি চেয়ারে বসে। হাসান শিকদারের স্ত্রী কিংবা ছেলে বউকে মারিদ এখনও দেখেনি। মহিলাগুলো যে নিজে থেকে সামনে আসছে না সেটা মারিদ বুঝতে পারছে, তবে ঘরের ভিতর হতে তাদের উপস্থিতির শব্দ শোনা যায়। মান্না ডাইনিংয়ের পাশে দাঁড়িয়ে সবাইকে হাতে হাতে এটা সেটা বেড়ে দিচ্ছে। এর মাঝে মারিদ বলল, আঙ্কেল, আমরা কাল ঢাকায় ফিরে যেতে চাই। মারিদের কথায় হাসান শিকদার আপত্তি জানিয়ে বলল, কি কও বাজান, তুমি না কইলা কয়দিন থাকবা আমাকে লগে? তোমারে হাসপাতালের লাইকা জমি জমা তো কিছুই দেখাইতে পারি নাই, এত তাড়াতাড়ি আবার চাইলে যাইবা কেন? মারিদ শান্ত নিরত্তর কণ্ঠে বলল, আমরা আবার আসবো আঙ্কেল। আপনি হাসপাতালের জন্য ভালো কয়েকটা জমি দেখে রাখবেন। আমি না হয় সেখান থেকে একটা বাছাই করে তারপরেই হাসপাতাল বানাবো। হ্যাঁ পরেও বাজান তুমি থাকলে ভালো হইতো। খুব জরুরি না হলে যেতাম না আঙ্কেল, আপনার সঙ্গেও আরও 2 দিন থেকে জমি সিলেক্ট করে যেতাম, কিন্তু হঠাৎ কাজের চাপ পড়ায় থাকতে পারছি না। তবে আমি বিশ্বাস করি এই গ্রামের ভালোটাই আপনি চাইবেন। আমরা আপনার পছন্দের জায়গায় হাসপাতালের কাজ শুরু করব। পরবর্তী সময়ে আমি যখন আবার আসব তখন আমার সাথে একজন ইঞ্জিনিয়ারকেও নিয়ে আসবো আঙ্কেল। তারানুর বেগম পাশ থেকে খাওয়া রেখে বলল, বাংলাদেশে এত গ্রাম থাকতে তোমরা আমাকেও গ্রামে কেন হাসপাতালে বানাইবা? তারানুর বেগমের সন্দেহ ভেঙে মারিদ চট করে মিথ্যে কথা বলে ফেলল, এটা সরকারি প্রজেক্ট দাদি। সরকার প্রায় আপনাদের গ্রামসহ যতগুলো গ্রাম দুর্গম ও সুবিধাবঞ্চিত আছে তাদের সুবিধার্থে যেন একটা করে হাসপাতাল বানাই। অন্যান্য গ্রামের জমি সিলেক্ট করে হাসপাতালের কাজও শুরু হয়ে গেছে। শুধু আপনাদের গ্রামের কাজটা পিছিয়ে আছে দাদি।
মিথ্যাগুলো মারিত আগ থেকেই মনে মনে গুছিয়ে রেখেছিল। বিদায় বলতে তার এখন মুখে বাঁধল না। তানুরও বেগমকে তানুর বেগমও বিশ্বাস করে বলল, তাইলে তোমরা সরকারি মানুষ? জি দাদি। পাশ থেকে হাসান চিৎকার করে বলল, তুমি আবার কবে আসবা বাজান? 10-15 দিনের মধ্যেই। সময় লাগবে হয়তো আঙ্কেল। হাসান শিকদার ঝটপটি গলায় বলল, তুমি হেরপর থেক্কা যখন এই গ্রামে আউন যাউন করবা তখন আমার বাড়িতে উঠবো বাজান। তোমাকে লইগা আমার বাড়ির দরজা সকল সময়ই খোলা আছে। আপনি আমাকে লজ্জা দিচ্ছেন আঙ্কেল। আমরা হোটেলে রুম ম্যানেজ করে নিব, আপনারা চিন্তিত হবেন না। হাসান শিকদারের কে কিছু বলার আগে তারানুর বেগম মুখে টান হয়ে বলল, হেন ভাই, তোমার মতন আমার 3 খানা নাতি আছে, ওরা সামনের সপ্তাহে আসবে বাইতে। তুমি আমার 3টা নাতির মতন হও। কোনো দিন শর্মাইবা না এই বাইতে আসতে। আমি তোমারে আদেশ করতেছি, একেবারে নিজের বাড়ির লাহান আউন যাউন করবা হগল সময়। তুমি আমাকেও গ্রাম ভালা করতে চাইছো হাসপাতাল বানাইয়া। তোমারে হাসান সব কিছুতেই উপকার করব, বুঝলা? জি দাদি। মাগরিবের আজান পড়বে ভাব। সূর্য পশ্চিম আকাশে লাল অগ্নিশিখার মতন জ্বলে। শীতে উষ্ণ কুয়াশা চারপাশে চাদরের মতন জড়িয়েছে। এই অসময়ে মারিত ঘর থেকে বেরোলো। থানচি গ্রামে এসে মারিত নেটওয়ার্কের বেশ সমস্যায় পড়েছে। কিছুতে নেটওয়ার্কের নাগাল পাওয়া মুশকিল। 1 সেকেন্ডে নেটওয়ার্ক আসলে পরের সেকেন্ডে পাওয়া দুষ্কর। মারিত ঘর থেকে বেরিয়ে প্রথম উঠোনে, তারপরে টিনের গেট পেরিয়ে মাটির রাস্তায় দাঁড়ালো, হাতের ফোনটা উঁচিয়ে নেটওয়ার্কের আশায়। হাসান মেম্বারের বাড়ির গেটের পেরিয়ে কিছু দূর লাঠিয়াল লোকগুলো থাকার ঘর আছে আলাদা। সেখানে খাওয়া দাওয়া, বসবাসরত প্রয়োজনীয় সব কিছুই আছে তাদের জন্য। মারিত কালেই বাড়িতে আসার সময় এই ঘরটার লক্ষ্য করেনি। আজ সকালেই হাসান শিকদারের সঙ্গে হাঁটতে পেরিয়ে নজর পড়েছিল তার। মারিত নেটওয়ার্কের খোঁজে 20 কদমের মাটির রাস্তা পেরিয়ে গিয়ে দাঁড়ালো বিশাল বিস্তৃত বটগাছের নিচে। বিশাল বটগাছের বড় বড় লম্বা ঝুড়িগুলো ডাল বেয়ে মাথার উপরে ঝুলছে। এই গ্রামের মানুষের বিশ্বাস বটগাছটি একটি রাক্ষসী দোষী গাছ। এই গাছে বছরের পর বছর ধরে বসবাস করে খারাপ জিনের দল। ওরা মানুষ মারে, ছোট বাচ্চা পেলে তাদের চোখ, কিডনি, কলিজা খুলে খায়। কয়েকদিন পর এই গাছের নিচে মরা মানুষের লাশও পাওয়া যায়। গ্রামবাসী অনেকে চেয়েছিল এই অভিশপ্ত বটগাছটা কেটে দিতে, কিন্তু দুষ্ট জিনের উৎপাত কাটার মতন সাহস কারও হয়নি। একবার তো এক মসজিদে হুজুর গ্রামের লোকজন নিয়ে দল বেঁধে এই বটগাছটা কাটতে চেয়েছিল, কিন্তু হঠাৎ করেই ওই মসজিদের হুজুরকেই বদ জিনে ভর করলো। তারপরে মেকি তাণ্ডব হলো। মানুষ বলতে বলতে শোনা যায়, মসজিদের হুজুর বিগত 1 মাস তিনি কেবল প্যারালাইজড রোগীদের মতন কাতর হয়ে বিছানায় পড়েছিলেন। হুজুরের দুর্দশা দেখে এরপর আর কেউ এই বটগাছটার কাটার দুঃসাহস দেখায়নি। এইসব তো শোনা কথা, শহুরে ছেলে বাড়িত এসব শুনলে নিশ্চয়ই বিশ্বাস করবে না। তবে এই মুহূর্তে যদি কেউ মারিতকে বটগাছের নিচে দাঁড়িয়ে থাকতে দেখত, তাহলে অবশ্যই হুঁশিয়ার করত, দ্রুত বাড়ি ফেরার জন্য সতর্কও করত। মারিত নেটওয়ার্কের আশায় তখনও ফোন মুখের উপরে উঁচিয়ে দাঁড়িয়ে। বিকাল করে হাসিব, রিফাত, মান্নার সঙ্গে বেরিয়েছিল গ্রাম ঘুরতে। মারিত যায়নি, তার প্রয়োজনীয় কাজ ছিল বলে, কিন্তু সেই কাজটাই করা হচ্ছে না নেটওয়ার্কের সমস্যা থাকায়। মারিত ফের ফোন ঝাঁকালো, বিরক্তিতে চোখ মুখ কুচকে এলো। তখনই একটা পুরো ভারী কণ্ঠ ভেসে এলো কানে, এই গ্রামে কিসের লাইগা আইছত মরতে? মারিত চমকে পিছনে তাকালো, দেখলো একটা খুব বয়স্ক বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে বটগাছের নিচে, হাতে মোটা গাছের শিকড় চেপে দাঁড়িয়ে, চুলগুলো সাদা ধপধপে, গালের চামড়া ঝুলে আছে বয়সের ভারে। মারিত তীক্ষ্ণ গলায় বলল, জি, আমাকে বলছেন আপনি?
মহিলাটি ফের গমগমে ভারী আওয়াজে একই কথা বলে উঠল, তোর এই গ্রামে আসা ঠিক হয় নাই পোলা। তোর জীবনের মোড় ঘুরে গেছে এইখানে আসা। তোর খারাপ নসিবের টানছে তোর এখানে। জীবনে অল্প কিছু পাইবি, আবার অনেক কিছু হারাইবি। মাইয়াটার খেয়াল রাখিস, যে যুদ্ধে নামছে সে সব ধ্বংস হইয়া ক্ষান্ত হইব। ভবিষ্যৎ বড়ই ভয়ানক। এইখান থাইকা ফিরা যা, আর আইস না এই গ্রামে, তাইলে তোর ভালো হবে। নাইলে যে মায়া জালের পিছনে ছুটতাচোস, হ্যাঁ লাইকা সর্বস্ব হারাইবি। চইলা যা এখান থেকে, ফিরা যা ঘরে পোলার ঘরে। এখনও সময় আছে, নইলে সব শেষ হয়ে যাইব, সব শেষ। মারিত বিষণ্ণ ঘোরে চলে গেল। মারিতের মনে হলো এই অদ্ভুত মহিলাটি মারিতের সম্পর্কে সব কিছু জানে। মারিত বিষণ্ণ স্বরে বলল, আমাকে আপনি চেনেন? জানেন আমি এখানে কিসের জন্য এসেছি? মহিলাটি ফের অদ্ভুত বাক্যে বলল, বাহানা দিয়ে আর কি সত্য লুকানো যায়? বাহানা? কিসের বাহানার কথা বলছেন আপনি? হ্যাঁ পোলা, আমি সব জানি, মনের ভেতরের খবরও জানি। আমি তার খবরও জানি যার খোঁজে তুই এই গ্রামে এসেছিস। হন, এখন সময় আছে, ঘরে ফিরে যা। এই মায়ের ফ্যাসাদে পড়িস না। ও অন্ধকার জগৎকে তলাইয়া গেছে, আর লক্ষ্য নাই। দুহাতে নির্ঝর, এই মায়ের ফ্যাসাদে পড়িস না। সে অন্ধকার জগতে তলাইয়া গেছে, তার রক্ষে নেই। তুই নিজের জীবন বাঁচা। বৃদ্ধা মহিলা কার কথা কি বলল কিছুই মারিতের মাথায় ঢুকলো না। সব কিছু যেন মারিতের মাথার উপর দিয়ে গেল। মারিত খানিকটা অস্থির বিচলিত গলায় বলল, কিসের মায়া, কিসের ফ্যাসাদের কথা বলছেন আপনি? কার রক্ষা নেই? এই মারিত, এই ওইখানে কি করিস তুই? একা একা কার সাথে কথা বলছিস? রিফাতের হাঁক ছাড়া কণ্ঠে ডাকে মারিত। মুহূর্তে পিছনে ঘুরে তাকালো, দেখলো মারিতের থেকে কিছু দূরে হাসিব, রিফাত, মান্না হেঁটে আসছে মারিতকে লক্ষ্য করে। মারিত প্রচণ্ড বিরক্ত হলো অসময়ে তাকে ডাকায়। মারিত তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে বিচলিত ভঙ্গিতে বৃদ্ধা মহিলাটির সঙ্গে কথা বলতে চেয়ে আপনি বলতে দেখল, গাছের নিচে কেউ নেই। তক্ষুনি মাগরিবের আজানে ধ্বনি কানে ভেসে এলো। আল্লাহু আকবার বলে মারিত কয়েক কদম হেঁটে গাছের নিচে তখনকার বৃদ্ধ মহিলাটির খোঁজ করে তারপরে ডাকল, এই যে শুনছেন, কোথায় গেলেন আপনি? আমার আপনার সাথে কথা শেষ হয়নি। এই যে শুনছেন, এই যে। হাসিব, রিফাত, মান্না ততক্ষণে এগিয়ে এসেছে। মারিতকে ঘিরে দাঁড়িয়ে রিফাত বলল, এই অসময়ে এই গাছের নিচে কাকে খুঁজছিস তুই? মারিত চিন্তিত ভঙ্গিতে বলল, এখানে কিছুক্ষণ আগে একটা বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে আমার সাথে কথা বলছিল, কিন্তু হঠাৎ তিনি কোথায় যেন চলে গেলেন, খোঁজ পাচ্ছি না। মারিতের কথায় হাসিব অবাক হওয়ার সুরে বলল, কি বলেন স্যার? আমরা সবাই তো দূর থেকেই দেখলাম আপনি একাই এই গাছের নিচে দাঁড়িয়ে একা একা কথা বলছেন। আমরা আপনার আশেপাশে আর কাউকে দেখিনি কথা বলতে। আপনার কথা বলা দেখে প্রথমে আমরা মনে করেছিলাম আপনি হয়তো ফোনে কথা বলছেন। সেই জন্য রিফাত স্যার আপনাকে এতবার করে ডাকার পরও আপনি শুনছিলেন না। হাসিবের কথায় রিফাত, মান্নাও সম্মতি জানালো। রিফাত বলল, হ্যাঁ আমরা সবাই দেখেছি, তুই একা দাঁড়িয়েছিলি এখানে, তোর সাথে আর কেউ ছিল না। মারিত চিন্তিতের কপাল কুঁচকে বলল, তোরা আমার সাথে তখন বৃদ্ধ মহিলাটিকে দেখিসনি? না। রিফাত, হাসিবের কথোপকথনে মান্না ভয়ে ভয়ে জড়সড় হয়ে গেল।